পোস্টের কিছু বিষয় আমি আরো একবার রিপিটিং করতেছি, কারণ পোস্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইটের জন্য। সো পোস্টের কিছু বিষয় আর একটু বলি। দেখেন যদি কারোর এখানে কনফিউশন থাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, পোস্টের এখানে অল পোস্টে গেলে অল্প পোস্ট যেগুলো দেওয়া আছে আমার অলরেডি ওয়েবসাইটে, যে পোস্টগুলো দেওয়া আছে এগুলো দেখার জন্য অল পোস্ট এই অপশনে যেতে হবে। এখানে লিস্টগুলো দেখা যাবে, এখানে ক্যাটাগরি দেখা যাচ্ছে, ট্যাগ থাকলে ট্যাগগুলো দেখা যাবে, অথরের নেম দেখা যাবে। ডিলিট করার জন্য যে নিচে অপশন আছে কুইক এডিট নামে একটা অপশন আছে। কুইক এডিটে গেলে আপনারা আহ, চাইলে এখান থেকে স্লাগটা চেঞ্জ করে দিতে পারে। স্লাগটা ইউআরএল এ কাজ করে। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি স্লাগটা কি, একেবারে প্রথম থেকে দেখাচ্ছি। ধরেন আমি এই পোস্টটাতে ওপেন করলাম, মানে ভিউ করলাম এই পোস্টটা। ভিউ করলে দেখেন এখানে একটা লেখা দেখা যাচ্ছে টাইটেলে, পারমাণবিক চুক্তি নিয়েই। ঠিক এখানে যে লেখাটুকু আছে এইখানে এটা আসলে আসছে কোথা থেকে, যদি কুইক এডিটে যান দেখবেন এখানে একটা স্লাগ আছে। এইটা হচ্ছে মূলত ইউআরএল এ যাবে, এখানে যে লেখাটা থাকবে সেটা ইউআরএল এ এখানে দেখা যাবে। সো যদি কোনো কারণে টাইটেলটা চেঞ্জ হয়, আমি ধরেন টাইটেলটা চেঞ্জ করতেছি, তো টাইটেলে যদি কোনো চেঞ্জ করা হয়, কোনো কিছু আপডেট করা হয়, তো সেক্ষেত্রে স্লাগটাও আপডেট করতে হয়। তখন স্লাগ আপডেট হলে টাইটেলটা নিয়ে এখান থেকে কপি করে স্লাগে বসাই দিতে হয়। যেমন আমার এখানে টাইটেলটা কিন্তু কম ছিল, আমি টাইটেলটা ঠিক করবো, স্লাগে বসাই দিয়ে আপডেট দিব এখানে। এটা হচ্ছে কুইক আপডেট থেকে করা যায়। তো কুইক আপডেট থেকে আমি এটা করে দিলাম, চেঞ্জ হয় না, একটা রিলোড দেই, চেঞ্জ তো হওয়ার কথা। স্লাগের লেন্থ দেওয়া আছে কিনা, আচ্ছা হ্যাঁ, স্লাগের লেন্থ বলা আছে এখানে যে কয়টা অক্ষর পর্যন্ত দেখাবে। মেবি কোনো একটা অপশনে স্লাগের লেন্থ বলে দেওয়া আছে, এখানে পুরো নামটাই আছে কিন্তু সেই অক্ষরের পরে আর নিচ্ছে না। কারণ নিউজ পেপার সাইট তো অনেক বেশি বড় নাম হয়ে গেলে সেটা ইউআরএলটা এখানে খারাপ দেখায়, বা ইউআরএল অনেক বড় হয়ে যায়, যে কারণে এটা নিচ্ছে না। আচ্ছা, স্লাগের পাশাপাশি আরো একটা জিনিস কুইক এডিট থেকে আপডেট করা যায়, যেমন ট্যাগ। যেমন আমি যদি এখানে কিছু ট্যাগ অ্যাড করি, এখান থেকে লেখা আছে ট্যাগ, যেমন মানে মূল এডিট অপশন থেকেও যেমন ট্যাগ ইয়া করা যায়, চেঞ্জ করা যায়, সেম ভাবে কুইক এডিট থেকেও ট্যাগ চেঞ্জ করা যায়। কোথায়, এই যে দেখেন ট্যাগের অপশন আছে এবং এখানে লেখা আছে সেপারেট ট্যাগ উইথ কমা। তার মানে কমা দিয়ে দিয়ে একটা ট্যাগ থেকে আর একটা ট্যাগ সেপারেট করতে হবে। আমি যদি ট্যাগ গুলো, ট্যাগ হচ্ছে কিওয়ার্ড, একটা ওয়ার্ডই থাকে ট্যাগে। একটা ট্যাগ মানে একটা ওয়ার্ড, একটা ট্যাগে কখনো একটা লাইন দেওয়া যাবে না বা দিতে হয় না। একটা লাইন কখনো একটা ট্যাগ হয় না। ট্যাগ মানে যেটাকে বলে কিওয়ার্ড। যেমন আমরা ধরুন গুগলে সার্চ করি বিউটিফুল পিকচার, বিউটিফুল পিকচার, এখানে বিউটিফুল একটা ট্যাগ, পিকচার একটা ট্যাগ। সুতরাং যে যে ছবির ভেতরে বা যেসব ওয়েবসাইট গুলো ফটো সেল করে, যে যে ছবির সঙ্গে বিউটিফুল ট্যাগটা লাগানো আছে ওই ছবিগুলো গুগল সার্চে আর সামনে আসবে।
ঠিক আছে? তো আমি ধরেন পারমাণবিক এটা দিচ্ছি, এটা একটা ট্যাগ, কমা দিয়ে সেপারেট করতেছে, এখানে লেখা আছে সেপারেট ট্যাগ উইথ কমা। ইরানটা দিচ্ছে এখানে সেপারেট উইথ কমা। যুক্তরাষ্ট্র দিচ্ছে এখানে কমা। আর কি দেওয়া যায়? চুক্তি দেওয়া যায়, চুক্তি একটা ট্যাগ হইতে পারে। হুম, তাহলে চারটা দেখ। সো কেউ নিউজ সার্চ যদি করে, বাংলা লিখে পারমাণবিক বা চুক্তি বা যুক্তরাষ্ট্রের, রাষ্ট্রের দরকার নেই, যুক্তরাষ্ট্র। আচ্ছা, এই ট্যাগগুলো যদি হয়, কখনো যদি মিলে যায় কোনো কিছুর সঙ্গে, তখন এগুলো, এই নিউজটা গুগল সার্চে আসবে। স্যার দেখা যাচ্ছে না তো। কিন্তু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। মেবি নেটওয়ার্ক সমস্যা আজকে। এখানে দেখেন ট্যাগের এখানে ট্যাগগুলো চলে আসছে, ইরান চুক্তি পারমাণবিক, এবং আমি যদি এই নিউজটা রিফ্রেশ দেই, এখানে কিন্তু ট্যাগগুলো দেখা যাবে। দেখি ট্যাগগুলো কোথায় দেখা যাবে। এটা আচ্ছা, ট্যাগ দেখা যাচ্ছে না এখানে, কারণ ট্যাগ শো করানোর অপশনটা আমি অ্যাক্টিভেট করি। তো সেটা কোথা থেকে করব? অ্যাপিয়ারেন্সে চলে যাব, কাস্টমাইজ। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে কি আসতে সময় লাগে ওই নেটের সমস্যার কারণে আমার মনে হয়। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হতে পারে। লোড নিতেও তো সময় লাগতেছে। আচ্ছা, এখানে পোস্টের অপশনে যায় একটু। ব্লগ, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট থেকে এখানে যেতে হবে, টাইটেলে যাই। আচ্ছা, টাইটেলের এখানে মেটাতে চলে যাই। আচ্ছা, মেটাতে কিছু নাই, এখানে আরেকটা মেটা আছে। আচ্ছা, এখানে দেখেন অথর, ডেট, কমেন্টস, টেক্সটোনমিতে অফ করা আছে। এই টেক্সটোনমিটা মূলত হচ্ছে ট্যাগ। টেক্সটোনমির ভিতরে দুইটা জিনিস আছে। টেক্সটোনমির ভিতরে থাকে ট্যাগ আর ক্যাটাগরি, এই দুটো টেক্সটোনমির আন্ডারে পড়ে। সুতরাং ওয়ার্ডপ্রেসে কোথাও যদি দেখেন টেক্সটোনমি, তার মানে এটা ট্যাগও হতে পারে অথবা ক্যাটাগরিও হতে পারে। হুম, তো ট্যাগ, ট্যাগও থাকবে, ক্যাটাগরিও থাকবে। সো আচ্ছা, প্রথমটা ট্যাগ দেওয়া, এখানে ডুপ্লিকেট করা যায়, দুইটা ডুপ্লিকেট করা যায়। আমরা দ্বিতীয়টা দিয়ে হচ্ছে ট্যাগ, আর প্রথমটা এই হচ্ছে ক্যাটাগরি। ডুপ্লিকেট করা যায়, এখানে দেখেন অপশন আছে ডুপ্লিকেট। এটা হয়তো আপনারা প্রথমে দেখলে বুঝতেন না। এখানে ক্যাটাগরি আছে, আমি ট্যাগও আমার অ্যাড করতে হবে, কিভাবে করব? তো এই ধরনের চিহ্ন মানেই হচ্ছে কপি বা ডুপ্লিকেট, এটা বুঝতে হবে আপনাদের দেখে। এটা পাবলিশ দিলাম। আচ্ছা, পাবলিশ দিয়েছি, এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে কি হয়। এখানে দেখেন টাইটেলের নিচে দেখা যাওয়ার কথা, এখানে ট্যাগ শো করে নেই এখনো। আচ্ছা, আমি একটু
অথই তো আসছে এখানে, বিশ্ব ইরান, এটা ট্যাগ ইরান চুক্তি পারমাণবিক, কিন্তু এখানে আউটপুট এখনো আসেনি। আরেকবার রিফ্রেশ দিই। উপরে আমার ক্যাটাগরিটা দরকার নাই, কারণ ক্যাটাগরি আমার এখানেই দেখাচ্ছে নিচে। তাহলে ক্যাটাগরিটা এখানে ট্যাগ দেই, আর ক্যাটাগরি এখানে না থাকলে হচ্ছে, মাইনাস করে দিলেই হচ্ছে। ইস, এইখানে ক্যাটাগরি আছে, এখানে আছে ট্যাগ, দেখি আসে কিনা। স্ট্রাকচার এখানে দুইটা আছে, দেখি প্রথমটা চেঞ্জ করি কি আসে। আচ্ছা, ট্যাগ গুলো নিচে দিয়ে দিই, উপরে দেই হচ্ছে ক্যাটাগরি। এখানে এখানে দেখেন তিনটে স্টাইল আছে এটা শো করার, তিনটে স্টাইল এখানে আছে। ডিফল্ট স্টাইলটা উপরেরটায় এখানে আছে, যে ব্যাজ, ব্যাজ আকারে শো করানো, যাই হোক স্টাইল থাকে ভাবে। পাবলিশ, শেষ এখানে নিউজে গেলাম আবার। আচ্ছা, এইখানে লোডটা নিচ্ছে না। আচ্ছা, আমি একটু দেখি, পারমালিঙ্কটা সেভ করে দেখি। আচ্ছা, পারমালিঙ্কটা দেখেন আবার, যদি এ ধরনের কোনো সমস্যা আছে, ক্যাশ করে রাখছে, মেবি ক্যাশের জন্য এটা এমন হচ্ছে। আমি একটু ক্যাশ প্লাগইনটা ডিসেবল করি, যদি কখনো এই ধরনের অবস্থা হয়, রিলোড দিচ্ছেন আসতেছে না, তখন এই ক্যাশ প্লাগইন যদি থাকে এটা ডিলিট করে দিবেন। অনেক সময় পোস্ট গুলো বা ও কমার্সের প্রোডাক্ট গুলো ক্যাশ করে রাখে, ডাটা আপডেট করলে আপডেট হয় না।
ক্যাশ প্লাগইনটা ডিসেবল করি। করে দিই এখান থেকে। আর পারমালিঙ্কটা একটু সেভ দিই, পারমালিঙ্ক সেটিংস থেকে যেতে হবে পারমালিঙ্কে। এখানে দেখেন এটা হচ্ছে স্ট্রাকচার, যে আমার এই যে ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএলটা কেমন দেখাবে তার স্ট্রাকচার হচ্ছে এখানে। যে পোস্ট নেম, এই নিউমেরিক দিলে এভাবে নাম্বার দেখাবে লাস্টে, এটা দিলে এভাবে বছর মাস দিয়ে তারপরে দেখাবে মান্থ এন্ড নেম, তারপর ডে, এখানে ডে আর নেম, মানে পুরো তারিখ মাস দিন সব থাকবে, এবং লাস্টে পোস্ট নেম থাকবে। আর প্লেন হচ্ছে শুধুমাত্র পোস্টের আইডিটা দেখাবে। তো আমি এটা সিলেক্ট করে দিয়েছি, দিয়ে কারণ লিঙ্কটা সেভ করতে হবে এখানে। সেভ হয়ে গিয়েছে, এখন একটা রিফ্রেশ দিয়ে দেখি কোনো চেঞ্জ আসে কিনা। চেঞ্জ আসলে ভালো, না আসলে হয়তো অন্য কোথাও টেকনিক্যাল সমস্যা আছে। হ্যাঁ দেখেন চেঞ্জ আসছে, এই যে বিশ্ব ইরান চুক্তি, পারমাণবিক চুক্তি। তাহলে কিসের জন্য এমন হচ্ছিল? এই যে ক্যাশ প্লাগইন ছিল, ক্যাশ প্লাগইনে এটা আসলে ক্যাশ করে, ডিজাইনটা ক্যাশ করে রাখছিল, ডাটাটা আসতেছিল না। সো এই ধরনের কোনো সিচুয়েশন হইলে আগে দেখবেন যে আপনি একটা চেঞ্জ করতেছেন, কিন্তু বারবার আপনি রিফ্রেশ দেওয়ার পরেও সেই চেঞ্জটা দেখা যাচ্ছে না। তো তখন যখন এরকম কয়েকবার হবে, তখন একটু দেখবেন যে ক্যাশ প্লাগইন সেটআপ করা আছে কিনা। ক্যাশ প্লাগইনটা মূলত ব্যবহার করা হয় ওয়েবসাইটের স্পিড ফাস্টের জন্য। তো একবার একটা ওয়েবসাইট লোড দিন নিলে ওটা ক্যাশ করে রাখে, এগেইন যদি আবার কোনো ইউআরএল এ যাওয়া হয়, তাহলে ওই যে স্টাইল বা যে কোনো কিছু এটা ব্রাউজারে সেভ থাকে, ব্রাউজার থেকে ওটা লোড নিয়ে নেয় দ্রুত। আচ্ছা এটা তো আসছে। তো তারপরে পারমালিঙ্ক দেখলেন, আচ্ছা পারমালিঙ্ক যদি চেঞ্জ করে সেভ দেই, এই ইউআরএল এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই ইউআরএল এ এখানে আমি যদি পোস্টেও যাই, এই ইউআরএল এর কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে। এই পারমালিঙ্ক এটা এই ড্যাশবোর্ডের ইউআরএল এর জন্য নয়, এটা হচ্ছে পাবলিক ভিউ, যেটা পাবলিক ওয়েবসাইট ভিউ, এই ইউআরএল এর জন্য। ঠিক আছে, ওকে। তো এখানে ট্যাগ, আবার এখান থেকে যে কুইক এডিট দিয়ে সবকিছু এখান থেকে চেঞ্জ, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, ট্যাগ এড করা যাবে, এবং টেমপ্লেট চেঞ্জ করা যাবে, যে আপনি সিঙ্গেল পোস্টটা কোন টেমপ্লেটে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে যেহেতু আমরা আমাদের থিমের ওইভাবে কোনো আলাদাভাবে টেমপ্লেট দেওয়া নাই, সুতরাং আমাদের ডিফল্ট টেমপ্লেটটাই ব্যবহার করতে হবে। ডিফল্ট টেমপ্লেট এটা যেটা আছে এটাই থাক। আর পোস্টে যদি কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়, যে হ্যাঁ আমি যে পোস্টটা দিয়েছি এই পোস্টটা পাসওয়ার্ড ছাড়া দেখা যাবে না, এটা কেন দেয়? কিছু স্পেসিফিক ইউজারের জন্য পোস্টগুলো দিয়ে রাখে, তখন এখানে পাসওয়ার্ড সেট করে ইউজারকে পাসওয়ার্ডটা দিয়ে দিলে সে পোস্ট যখন দেখবে তখন লগ ইন করে দেখবে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দিয়ে। আর প্রতিটা পোস্টের অ্যালাউ কমেন্টস, এটা কমেন্টস করা যাবে কি যাবে না প্রতিটা পোস্টে আলাদাভাবে। কিছু আপনি নিউজ পোস্ট দিচ্ছেন, এটার জন্য কমেন্টস ডিসঅ্যালাউ করে দিচ্ছেন, সেখান থেকে এই টিকটা উঠাই দিবেন। আবার কিছু পোস্ট, বেশিরভাগ পোস্টে কমেন্টস অপশন অ্যালাউ করা থাকে, অ্যালাউ করার জন্য এখানে অ্যালাউ বাটনে ক্লিক করলে এটা অ্যালাউ হয়ে যাবে আর কি, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কিছু পোস্ট আছে ডিলিট করে দিলে এটা রিসাইকেল বিনে চলে যায়। এখানে রিসাইকেল বিন বলতে ট্রাশ, এই অপশনটা বোঝায়। একটা পোস্ট আপনি ডিলিট দিয়েছেন, পরবর্তীতে পোস্টটা আপনি পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছেন, তখন চলে যাবেন ট্রাশ এই অপশনে। এখানে দেখেন আমি একটা ডিলিট দিয়েছিলাম, এটা ডিলিট পার্মানেন্টলি।
এখন এটা ডিলেট হয়ে গিয়েছে, তার মানে আমার এখন রিসাইকেল বিন বা ট্র্যাশের কোনো কিছু নাই। ক্লিয়ার? এরপরে অ্যাড পোস্টে গেলে তো দেখছেন গতদিনই যে টেক্সট সহ অন্যান্য ডাটাগুলো অ্যাড করা যায়, এগুলো বাড়িতে বসে কাজ করে নেবেন। কাজ করলে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। তাহলে এখানে নতুন করে দেখানোর কিছু নাই ব্লগ পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, আমি আবার পেজে ফিরে যাই। আচ্ছা, এইখানে আর একটা বিষয় দেখেন, সিঙ্গেল পোস্টে গেলে কিন্তু এখানে ব্যানারটা দেখা যাচ্ছে না। একটা ওয়েবসাইটে একটা ব্যানার থাকবে, কারণ ব্যানারটা কাস্টমাইজ অপশন থেকে ডিসঅ্যালাউ করা আছে। কাস্টমাইজ অপশন থেকে সিঙ্গেল পোস্ট পেজের ব্যানারটা অ্যালাউ করা নাই। মোস্ট অফ দ্য ওয়েবসাইটে সিঙ্গেল প্রোডাক্ট পেজে ব্যানারটা থাকে না, কারণ ব্যানারে পেজের নাম দিতে হয়, আর এখানে তো পেজের নাম মানে পোস্ট। সো পোস্ট যদি ব্যানারেও থাকে এবং এখানে ভেতরেও থাকে, তাহলে ডাবল টাইটেল, একটা ওয়েবসাইটে ডাবল টাইটেল, এটা আবার গুগল অ্যালাউ করে না। তারপরে দেখি ব্লগ পোস্টের ভিতরে সিঙ্গেল পোস্টে ব্যানারের অপশনটা আছে কিনা। না, এখানে অপশনটা নাই। ফ্রিতে অপশনটা দেয়নি এরা, ডিসেবল করে রাখছে। আচ্ছা, মূল ব্যানারের হতে পারে, মেইন ব্যানার থেকে অফ আছে, ব্যানার অপশনটা পরে দেখতেছি। তো আমি আবার হোম পেজ থেকে এডিট এডিট মোডে চলে যাচ্ছি। এডিট উইথ এলিমেন্টর, সরাসরি এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছি। তো বাম পাশে যে অ্যাডভান্স গুলো আছে এগুলো মোটামুটি আহ, দেখিয়েছি আমি ওয়ান বাই ওয়ান। তারপরেও বাকি যেগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করে করে চাইলে দেখতে পারবেন, যখন কাজ করবেন এখান থেকে নিয়ে ব্যবহার করবেন। ব্যবহার করলে এখানে সব অপশন গুলো দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এলিমেন্টের রেসপন্সিভের কিছু অপশন আছে, এটা নিয়ে কথা বলা হয়নি। রেসপন্সিভের কিছু অপশন, যেমন দেখেন, রেসপন্সিভ অপশনটা উপরে দেখা যায় যে কোন কোন স্ক্রিনে আমি এটা ভিউ করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, যে একেবারে ছোট স্ক্রিন, তাহলে আমার মোবাইল ওয়েবসাইটটা কেমন দেখাবে এটা এখান থেকে দেখাই দিবে। আর এটা হচ্ছে ট্যাবলেট, এটা ট্যাবলেট, ট্যাবলেটে কেমন দেখাবে সেটা এই স্ক্রিনে ক্লিক করলে আমার স্ক্রিনটা ট্যাবলেট স্ক্রিনের মতো হয়ে যাবে। এবং পরেরটা হচ্ছে ডেস্কটপ। আরেকটা ভার্সন আছে ল্যাপটপ, তার জন্য আমাদের রেসপন্সিভ যে অপশন গুলো আছে সেগুলো অ্যালাউ করে আসতে হবে। কোথা থেকে অ্যালাউ করতে হবে? যেতে হবে সেটিংসে, এখানে যেটা আছে এটা সাইট সেটিংস। সাইট সেটিংস থেকে যেতে হবে, এখানে অনেক অপশন আছে, এত অপশন দরকার না, যাবেন হচ্ছে লেআউটসে। লেআউটসে যাওয়ার পরে এখানে কনফিউজ হলে হবে না যে কই রেসপন্সিভ অপশন, একটু নিচে আসতে হবে, এসে দেখতে হবে লেখা আছে ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টে এসে এখান থেকে স্ক্রিন অ্যাড করতে হবে। যে ডেস্কটপটা বাই ডিফল্ট থাকে, তারপরে ধরেন এখানে আছে মোবাইল আর ট্যাবলেট পোর্ট্রেট।
আমি এখন ল্যাপটপটা এখানে যোগ করে দিলাম, দিয়ে সেভ দিচ্ছি। দেখেন এখানে 3টে চিহ্ন জায়গায় 4টা চিহ্ন হয়ে যাবে, অতিরিক্ত ল্যাপটপটা আসবে। যে রিলোডের অপশন আছে, রিলোড দিতেই হবে। রিলোড দিলাম। এখানে দেখেন এখন 4টা স্ক্রিন, পাশে একটা ডেস্কটপ, তারপরে ল্যাপটপ। এখন ল্যাপটপ স্ক্রিনে কেমন দেখাবে সেটা ল্যাপটপ স্ক্রিনে ক্লিক করলে দেখা যাবে। এখন বিষয়টা হচ্ছে, যেমন একটা ফন্ট সাইজ ডেস্কটপে একরকম থাকতে পারে, মোবাইল বা ট্যাবলেট যেটা স্ক্রিন আছে সেই স্ক্রিনে গেলে একটু ছোট দেখাতে পারে। তো তখন করণীয় কি, বা একটু ছোট করা প্রয়োজন হতে পারে, আমরা তো সরাসরি সিএসএস ব্যবহার করতে পারতেছি না, তো তখন করণীয় কি? তো এখানে এলিমেন্টের খুব সহজে কিছু অপশন করে দিয়ে রাখছে এখানে। যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে প্রাইসিং এর এই ফন্ট সাইজটা চেঞ্জ করবো আমি। মানে এটা ডেস্কটপের জন্য ঠিক আছে, কিন্তু মোবাইলের জন্য ছোট দরকার। সো তখন এখানে প্রাইসিং ট্যাগে যেতে হবে। সো প্রাইসিং এ, আচ্ছা, স্টাইলে যেতে হবে। স্টাইল, প্রাইসিং বডি, প্রাইসিং ট্যাগ। প্রাইসিং মানে এখানে এই ইয়েটা, এই মূল্যটা আর কি। মূল্যর দেখি ফন্ট সাইজ আপ এন্ড ডাউন করা যায় এখান থেকে। এই যে আপ এন্ড ডাউন, ধরেন এখন যেটা আছে, এই যে সাইজ, সাইজ লেখার পাশে ছোট্ট দেখবেন একটা স্ক্রিন এখানে আছে, এখানে সিলেক্ট করা আছে ল্যাপটপ। আমি এখন যে সাইজটা দিব এটা ল্যাপটপের জন্য দেখা যাবে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে এগুলো সব উঠাই দিতে হয়, ডেস্কটপ থেকে শুরু করতে হয়। ডেস্কটপে দিলে সবগুলোতেই আগে ওই ওই সাইজটা পাই। ধরেন ফন্ট সাইজ আমি এখান থেকে দিব, প্রাইসিং ট্যাগের ফন্ট সাইজ দিচ্ছি, এই যে টাইপোগ্রাফি, ফন্ট সাইজ দিলাম 24 পিক্সেল। দেখেন এটা 24 ছোট হয়ে যায়। এখানে আমি 45 দিলাম। এটা ডেস্কটপের জন্য, ডেস্কটপ সহ সব স্ক্রিনের জন্য এটা কাজ করবে। কিন্তু আমার মোবাইল স্ক্রিনে গেলে, এই যে মোবাইল ছোট স্ক্রিন, এখানে আমার এই টেক্সটটা এত বড় প্রয়োজন নেই। তো তখন আমি মোবাইল স্ক্রিনে যাব, বা না গেলেও অসুবিধা নেই। আহ, এখানে যে প্রাইসিং ট্যাগের যে টাইপোগ্রাফিতে গেলে এইখানে দেখেন সাইজের পাশে ছোট্ট করে স্ক্রিন আছে। তো আমরা মোবাইলের জন্য যখন কাজ করব, তো মোবাইল সিলেক্ট করে এখানে আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম 24। একটু ছোট হয়ে আসছে। বাকিগুলো আরো যেমন ডলার সাইন চেঞ্জ করা যায় এখান থেকে। এই যে কারেন্সি স্যাম্পল আমার দরকার আছে 20 বা 24, বড় হয়ে যায়, 20 দিলাম। আচ্ছা, এখন এই যে এটা মোবাইল স্ক্রিনে হচ্ছে আহ, এই 20 পিক্সেল দেখাবে, এতটুকু দেখাবে লেখা। এরপরে হচ্ছে মান্থলি আর কি। মান্থ যে কালার, মানে মাসে মাসের যে অপশনটা, সেটা কোথা থেকে চেঞ্জ করবে, সেটা হতে পারে ট্যাবলেট প্রাইসিং এর ভেতরেই থাকবে এটা। এই যে ডিউরেশন, এটা এখানে আছে। এটার ফন্ট সাইজ আমি বলে দিচ্ছি 20। 20 তো বড় হয়ে যায়, 20 দেওয়া যাবে না, 14 দেয়, 13। ফন্ট ওয়েটটা দিয়ে দিই 400 নর্মাল। আর এটার পজিশন কোথায় হবে? সেন্টার, এটা হচ্ছে মিডিল, এটা বটম, মিডিলে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্রাইসিং ট্যাগ, এখানে লেখা আছে মান্থলি। এখানে যদি আমি একটা ছোট্ট করে স্ল্যাশ অ্যাড করে দিই, দেখেন স্ল্যাশ লেখাটা এখানে চলে আসছে।
পাবলিশ দিয়ে দিই। তাহলে রেসপন্সিভের বিষয়টা কি দাঁড়ালো, এখানে যে ডিভাইস গুলো থাকে সেইগুলো যদি সিলেক্ট করে দেন, তখন সেই ডিভাইসে কেমন দেখাবে আউটপুটটা সেটা দেখা যাবে, মানে স্ক্রিনটা ছোট বড় হয় আর কি। ট্যাব ডেস্কটপে গেলে একরকম, ট্যাবলেটে গেলে মোবাইলে গেলে আরো ছোট। তো এক একটা ডিভাইসে কেমন দেখাবে আমি খুব সহজে এখান থেকে আমি দেখতে পারি, এবং পাশাপাশি সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে সিএসএস চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা ইম্পর্টেন্স এগুলোর সাথে পাশে রেসপন্সিভের অপশন আছে। সিএসএস মানে অপশন চেঞ্জ করতে পারবে এখান থেকে। এই যে আমার মোবাইলে কতটুকু হবে, এখন আছে যে আইকন স্পেসিং ডেস্কটপের 10 পিক্সেল, মোবাইলের জন্য হলে মোবাইল অপশন সিলেক্ট করে দেন আমি এখানে সাইজ বলে দিব, বা বলতে হবে এভাবে। আচ্ছা, তো এই যে পাশে যে ডেস্কটপ চিহ্ন আছে, মানে এটা হচ্ছে রেসপন্সিভের চিহ্ন। যাই হোক, রেসপন্সিভের একটু ডিফিকাল্ট মনে হবে প্রথমে, কারণ একটা স্ক্রিন থেকে সেটা রেসপন্সিভ নিয়ে আসা এটা একটু টাফ টাফ হবে প্রথমে, এটা প্র্যাকটিসের দরকার আছে এটা। তো রেসপন্সিভ কোথায় পাওয়া যায় এটা আহ, দেখালাম, এবং রেসপন্সিভের যে গ্লোবাল সেটিংস আছে এলিমেন্টারে সেটা দেখালাম। এটাকে বলে, এখানে যে সেটিংস, সাইট সেটিংস, এটাকে বলা হচ্ছে গ্লোবাল সেটিংস। এই গ্লোবাল সেটিংস থেকে কোনো কিছু চেঞ্জ করলে পুরো ওয়েবসাইটের জন্য চেঞ্জ হয়ে যাবে, সেটা ফন্ট ফ্যামিলি, মানে ফন্ট কালার, ফন্ট ফ্যামিলি, টাইপোগ্রাফি কেমন হবে, বাটন সাইজ, ইমেজ, ব্যাকগ্রাউন্ড থাকবে কিনা, এভরিথিং এখানে আছে। এটা হচ্ছে গ্লোবাল সেটিংস। তো যাই হোক, গ্লোবাল সেটিংস এই মুহূর্তে কোনো কাজ নাই আমাদের। তো পোস্টের যেটা, আমি আবার একটু পোস্টে ফিরে আসি। পোস্ট বাড়িতে আপনাদের প্র্যাকটিস করতে হবে, আরো একদিন সময় দিয়েছি পোস্টের জন্য। বিশেষ করে পোস্টটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। পাশাপাশি আমরা এলিমেন্টারটাও করলাম। এলিমেন্টারের অনেক কিছু দেখে বলছি, একটা প্লাগইন দেখেছি এলিমেন্টারের জন্য, এবং এলিমেন্টারের ফ্রি যে ভার্সনটা সেটা দেখলাম। কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা এখান থেকে দেখলাম। কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে কিভাবে মেল পাঠানো যায় এটা দেখলাম। এরপরে আমাদের যেটা আছে, আচ্ছা, আরেকটা বিষয় এখানে একটু বলি। সেটা হচ্ছে পোস্টে গেলে আমরা তো পোস্টের কন্টেন্ট গুলো দিয়ে থাকি হচ্ছে গুটেনবার্গের মাধ্যমে। কিন্তু আমি এটা বলছি, পোস্টের কন্টেন্ট চাইলে এলিমেন্টর থেকে দেওয়া যায়। অনেক সময় যেটা হবে যে আপনি হয়তো পোস্টের এখান থেকে এডিট থেকে এলিমেন্টর দিয়ে কন্টেন্ট দিতে যাচ্ছেন, কিন্তু এলিমেন্টের অপশনটা আসতেছে না। তখন একটা অপশন আছে এলিমেন্টরে দেওয়ার পরে, এখানে রোল ম্যানেজার নামে একটা সেটিংস আছে। এলিমেন্টর থেকে রোল ম্যানেজার, রোল ম্যানেজারে গেলে এই এলিমেন্টরটা কোন কোন অপশনের সঙ্গে আহ, মানে থাকবে সেটা এখান থেকে বলে দেওয়া যায়। আচ্ছা সরি, এটা রোল ম্যানেজার না, এটা হচ্ছে সেটিংসে। রোল ম্যানেজার সেটিংসে আছে এই যে কোথায় কোথায় আমার এলিমেন্টরটা কাজ করবে, পোস্ট এবং পেজেস প্রত্যেকে দেওয়া আছে। আরো অনেক সময় এখানে কাস্টম ইয়ে থাকে, পোস্ট টাইপ থাকে, কাস্টম পোস্ট টাইপ প্লাস। আমরা এরপরে ও কমার্স করবো, ও কমার্সের অপশন থাকবে। তখন এখানে টিক দিয়ে নিতে হবে, হ্যাঁ আমার প্রোডাক্ট পেজেও এই এলিমেন্টরটা কাজ করবে, বা এলিমেন্টরটা কাজ করা থাকে, উইডজেটস এর সাথে এলিমেন্টর কাজ করানো যায়। সো এভাবে এখান থেকে টিক দিতে হবে কোথায়, এলিমেন্টর থেকে সেটিংস। এটা খুবই ইম্পর্টেন্ট।
এখানে আরো কিছু সেটিংস এখানে আছে, এটা নিয়ে পরে আলোচনা করবো। মানে একদিনে এত কিছু দেখলে মাথায় থাকবে না। আহ এই আর কি। আচ্ছা, এরপরে আমি পোস্টে ফিরে আসি আবার। পোস্ট আপনারা প্রত্যেকে 10টা করে পোস্ট দিবেন টোটাল। রবিবার যে ক্লাস, সেই ক্লাসের আগে 10টা পোস্ট দিয়ে আমাকে দেখাবেন। পোস্টটা ক্লিয়ার হলে দেন আমি নেক্সটে যাব, এবং আগামী ক্লাস থেকে আমরা ও কমার্স শুরু করব। ও কমার্সে চলে শিফটিং হব। ও কমার্সের বেশ কিছু কাজ আছে, সেগুলো দেখাবো। প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট শো করা, সব পেজ তৈরি করা, প্লাস অর্ডার কিভাবে দিতে হয়, মানে এভরিথিং। ও কমার্সের এভরিথিং, মানে ই কমার্স যেটাকে বলে, ই কমার্সের এভরিথিং নেক্সট ক্লাস থেকে শুরু হবে। সো পোস্টের যেটা আছে সেটাই বন্ধের ভিতরে আপনারা শেষ করে দেন, পোস্টের যে কাজ আছে। তো আজকে প্রথম সেশনে শেষ করে দিচ্ছি ক্লাস, কারণ খুব বেশি আহ, আপনার ফিচার ইয়া মানে সিলেবাস ছিল না এখানে। আর আমরা সিলেবাস থেকেও মানে বেশ অ্যাডভান্স হয়ে গেছি, সামনে অনেক কিছু পার করে আসছি। যেগুলো আজকে শিখতেছি এটা হয়তো 25 নম্বর ক্লাসে আছে, বাট আজকে শিখতেছি। তো পোস্টের এই আহ, যেগুলো এখানে আমি 2টা ডামি পোস্ট দিয়েছি, আপনারা 10টা দিবেন। আর যদি পোস্টে কোনো অসুবিধা থাকে জানাবেন। যদি কোনো সমস্যা হয় পোস্ট দিতে বা পোস্ট ভিউ করতে, এই আর কি। তো যদি সমস্যা হয় জানায়, আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি।